রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলছে। ত্যাগের বিনিময়ে পাওয়া সংস্কারের সুযোগ কাজে লাগানোর আহ্বান আলী রিয়াজের। জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে বিটিআরসি টেলিকম নেটওয়ার্ক নীতি করা ঠিক হবে না, মির্জা ফখরুলের মন্তব্য। চাংখারপুলে 6 জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ 14 জুলাই। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুধু আনুষ্ঠানিকতা নয়, আলোচনার সাফল্য দলগুলোকে এগিয়ে নিতে হবে। 53 বছরের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ পাওয়া গেছে তা হেলায় হারানো যাবে না। আলোচনায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কালক্ষেপণ এড়াতে কমিশনের আলোচনা আরও সুনির্দিষ্ট করার কথা বলেন। আরও জানাচ্ছেন আহমেদ সরোয়ার। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার নবম দিনের আলোচনা চলছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। আলোচনার সূচিতে আছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, জরুরি অবস্থা ঘোষণা। সবার শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো জোটগতভাবে আলোচনা করছে, যা ইতিবাচক। যে সমস্ত বিষয় ঐকমত্য হয়েছে তা তুলে ধরা হয়েছে। আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের এই সুযোগ কোনোভাবেই যেন হেলায় না হারায়। আমরা প্রতিদিন কিছু বিষয় উপস্থাপন করে আলোচনাগুলো শেষ করছি। কোথাও কোথাও আমরা যখন সম্ভব হচ্ছে, আমাদের লক্ষ্য সেটা হচ্ছে যদি একদিনের আলোচনায় আমরা এক জায়গায় আসতে পারি, একমত হতে পারি, তাহলে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করবো, যেমনটি আপনারা গতকাল দেখেছেন। সব দিনই আমরা সেভাবে হতে পারবো না, কিন্তু এই আলোচনাগুলো খুবই জরুরি এই কারণে যে আপনারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের আলোচনা কোনো সুযোগ গত 53 বছরে হয়নি। যে সমস্ত বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনায় রাজনৈতিক দলগুলোর সাথে দলগত জোটগত আলোচনায় ঐকমত্য আসেনি, সেই সমস্ত মৌলিক বিষয়গুলোকে আমরা এখানে উপস্থাপন করেছি। সূচনা বক্তব্যে কমিশনের আলোচনার পরিক্রমা নিয়ে মতামত দেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। বিকেল 5টা পর্যন্ত চলবে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের এই দ্বিতীয় দফার বৈঠক। সন্ধ্যায় কোন কোন বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হলো তা নিয়ে বিস্তারিত জানাবেন কমিশন সহসভাপতি। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে বিটিআরসি টেলিকম নেটওয়ার্ক পলিসি প্রণয়ন করা ঠিক হবে না। তড়িঘড়ি করে সিদ্ধান্তে উদ্বেগ জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রশংসনীয় হলেও আমরা এই মুহূর্তে এই ধরনের একটা জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। এই নীতির উদ্দেশ্য হলো লাইসেন্সিং পদ্ধতি সহজ করা, প্রযুক্তিগত অগ্রগতি উৎসাহিত করা, গ্রামীণ জনগণের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো, যা অবশ্যই ইতিবাচক একটা বিষয়। তবে খসড়া নীতিমালা বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যা টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক শক্তির ঐক্যের দরকার। দেশের বৃহৎ স্বার্থে রাজনৈতিক দলগুলোকে এক কাতারে আসতে হবে। সকালে রংপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রিজভী বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন করতে হবে, তবেই সাধারণ মানুষ তার অধিকার আদায় করতে পারবেন। তা না হলে এলাকায় কোনো মানুষ নেতা হতে পারবেন না। আনুপাতিক ভোটে দলকে ভোট দেবে দল বেছে বেছে লোক ঘোষণা করবে, এতে স্বৈরশাসনের দিকে যাবে দেশ, আশঙ্কা বিএনপি। স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না। স্থানীয় পর্যায়ে কেউ আর নিজেদেরকে গড়ে তুলে একটা ক্যারিয়ার তৈরি করবে, সেটি তো করতে পারবে না। আমরা চেয়েছি সেই ভোট চিরায়ত গণতন্ত্রের যে ভোট, যারা বৈধ ভোটার তারা ভোট দিয়ে, সর্বোচ্চ ভোট দিয়ে তার এলাকায় প্রতিনিধি নির্বাচন করবে।
জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে গত 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে গুলি করে আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আদেশ আগামী 14 জুলাই। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ অভিযোগ গঠন থেকে আসামি পক্ষের করা অব্যাহতির আবেদনের উপরে শুনানি হয়। এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা 4 আসামি ইন্সপেক্টর আরশাদ এবং 3 কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 29 জুন প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন। ওই দিন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক 4 আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন শুনানির জন্য সময় আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ কুতুবুদ্দিন। গত বছরের 5 আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক এবং মানিক মিয়াকে গুলি করে হত্যা করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির সক্ষমতা অন্তত 2 বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এদিকে বোমা মেরে ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করা অসম্ভব বলে শত্রুদের হুঁশিয়ারি দিয়েছে ইরান। পেন্টাগনের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে ইরানের পরমাণু কেন্দ্রে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্নবিদ্ধ বিতর্কিত বিষয়বস্তু। মুখপাত্র সিন পার্নাল এ প্রসঙ্গে সাংবাদিকদের জানান, মার্কিন বিমান হামলায় ইরানের ফোর্দো, নান্তাজ ও ইস্পাহান পরমাণু কেন্দ্রের ক্ষয়ক্ষতি নিয়ে আগের বক্তব্যেই অনড় পেন্টাগন। তিনি দাবি করেন, পরমাণু কেন্দ্রগুলো পুরোপুরি অকার্যকর হয়ে যাওয়ার বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের হাতে এসেছে। এদিকে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর সাথে আনুষ্ঠানিকভাবে ইরানের সম্পর্ক বিচ্ছিন্নের ঘটনাকে অগ্রহণযোগ্য বলে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অন্যদিকে ইরানের মন্ত্রিসভার বৈঠকে দাবি করা হয়, বোমা ফেলে তেহরানের পরমাণু কর্মসূচিকে থামানো যাবে না। ওই বৈঠকে থাকা দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচি এমন নয় যে বোমা মেরে উড়িয়ে দেওয়া যাবে। যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে বলেছেন, এক জঙ্গলির শাসন বিশ্বে মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশীয় প্রযুক্তি আর মেধার উপর ভর করে এগিয়ে যাওয়া ইরানের পরমাণু কর্মসূচিকে থামানো যাবে না বলেও শত্রুদের সতর্ক করেছেন মোহাম্মদ ইসলামী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, 5টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।